আয়নাঘরের হিস্ট্রি মনে আছে না আপনাদের? তো সেই আয়নাঘরের মধ্যে যে এসি লাগানো ছিল, এমন তথ্য কি এর আগে আপনারা শুনেছিলেন? জানতেন কখনো? শেখ হাসিনার সরকার বিরোধী দলমতের নেতাকর্মীদেরকে তুলে নিয়ে যেত, গুম করত, আয়না ঘরে আটকে রেখে বছরের পর বছর অমানবিক অমানসিক নির্যাতন করত, বিভিন্ন ধরনের টর্চার করত। এই যে বক্তব্য, এই গুম, এই আয়নাঘর, এই টার্মগুলো তো ব্যাপকভাবে আলোচিত সমালোচিত টার্মে পরিণত হয়েছিল ওই শেখ হাসিনা সরকারের পতন, ২৪-এর আন্দোলন বা অভ্যুত্থানের পরে। এরপরে এই গুম, এই আয়নাঘর নিয়ে ব্যাপক নাটকীয় ঘটনা ঘটল। এখন হঠাৎ করে আরো নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে এই বিষয়ে। আয়নাঘরে বছরের পর বছর নির্যাতিত হয়েছে এমন দাবি করা একজন ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি আদালতে নতুন করে স্বীকৃতি দিয়েছে যে তাকে যেই কক্ষে রাখা হয়েছিল সেখানে এসি ছিল, তাকে এসি রুমে রাখা হয়েছিল। দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1-এ আসি, এই আজমি সাহেবের আদালতের স্বীকারোক্তির বিষয়ে। তিনি কেন স্বীকারোক্তি দিয়েছেন, কি প্রসঙ্গে এবং কি বলেছেন। নিশ্চয়ই দর্শক শ্রোতা আপনাদের স্মরণে আছে যে গুম সম্পর্কিত মানবতা বিরোধী অপরাধের জন্য যে মামলা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেই মামলায় আসামি করা হয়েছিল বেশ কিছু সেনা কর্মকর্তাদের, র্যাবের সদস্যদের এবং ডিজিএফআই এর সদস্যদের। তো সেই মামলায় সেনা কর্মকর্তাদের পক্ষের আইনজীবী তখন আদালতে কিন্তু একটা বক্তব্য দিয়েছিল। যদি আমরা একটু এভিডেন্সে দেখি, ৯ ডিসেম্বর ২০২৫ সেনা কর্মকর্তাদের পক্ষের সেই আইনজীবী বলেছিলেন, আয়না ঘরে নয় এসি রুমে ছিলেন আব্দুল্লাহিল আমান আজমি। তো আইনজীবীর এই বক্তব্যের পর আজমির সমর্থক যারা ছিলেন বা আছেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যে আইডি গুলো, বট আইডি বলেন আর যে আইডি বলেন না কেন, তারা মোটামুটি হাহা রিয়াক্টের জোয়ার ফেলে দিল। মানে এই বক্তব্যকে একটা হাস্যরসাত্মক বক্তব্যে পরিণত করলো তারা। মনে হলো যে এই আইনজীবী সাহেব কোনো একটা ভুল কথা বলেছেন বা বেহুদা কথা বলেছেন, এই কথার কোনো মূল্যই নেই। তো এখন কি হলো? এখন বাস্তবে আমরা কি দেখছি? আজমি সাহেব নিজেই স্বীকারোক্তি দিচ্ছেন আদালতে যে তাকে বাঁচিয়ে রাখতে গুমের ৭ বছর পর লাগানো হয়েছিল এসি। তার মানে এসি রুমে তিনি তো ছিলেন, ৭ বছর আগে থাকুক আর ৭ বছর পরে থাকুক, তাহলে আইনজীবীর বক্তব্য তো কিঞ্চিত হলেও সত্য ছিল। তো বট বাহিনী বা যারা রয়েছেন তারা হাহা রিয়াক্ট দিয়েছিলেন কেন? তো সেই হাহা রিয়াক্টের এখন কি অবস্থা? তো আজমি সাহেব এই স্বীকারোক্তি দিলেন কবে? ১৩ এপ্রিল ২০২৬ সোমবার জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি পক্ষের জেরায় তিনি এই স্বীকারোক্তি করেছেন। সেখানে তিনি আরো অনেক তথ্য দিয়েছেন যে তাকে যে রুমে রাখা হয়েছিল তার আয়তন হলো ২১/১৭ ফিট, আরো কি কি ছিল ইত্যাদি ইত্যাদি। তো এবার আসি দর্শক শ্রোতা, হিট দ্য পয়েন্ট নাম্বার 2। এই যে গুম আয়নাঘর নিয়ে যত যত নাটকীয় কাহিনী ঘটেছিল বা যেই যেই তথ্যগুলো সামনে এসেছিল সেগুলোর জিস্ট কয়েকটা ঘটনা যদি আমরা একটু এখন দেখার চেষ্টা করি। এই যে আজমি সাহেব বললেন যে ৭ বছর তাকে নির্যাতনের পর তাকে বাঁচিয়ে রাখার জন্য এসির ব্যবস্থা করা হয়েছে, অথচ আমরা বাস্তবে কি দেখি? কাউকে নির্যাতন করা হলে, টর্চার করা হলে বা পুলিশ যে রিমান্ডে নেয় সেখানে অসুস্থ হয়ে পড়লে কি করা হয়? চিকিৎসার ব্যবস্থা করা হয়, মেডিসিনের ব্যবস্থা করা হয়। কখনো কি শুনেছেন তাদের জন্য এসির ব্যবস্থা করে দেয়া হয়, একটা শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ তৈরি করে দেয়া হয়? আমি এই প্রথম শুনেছি। আরেকটা বিষয় হলো, শেখ হাসিনার সরকার কি শুধু আজমি সাহেবকেই বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন? তার জন্যই একটা এসির ব্যবস্থা করেছিল? আমরা তো জানি সেখানে অসংখ্য মানুষকে এই আয়নাঘরে রেখে নির্যাতন করেছে বছরের পর বছর। তাদের কাউকেই কি শেখ হাসিনার সরকার বাঁচিয়ে রাখতে চায়নি? যদি বাঁচিয়ে রাখতে চাইতো তাহলে তাদের ক্ষেত্রেও তো এসির ব্যবস্থা করে দেওয়ার কথা ছিল, কিন্তু এমন তথ্য তো আমরা পাচ্ছি না। আরেকটা ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে, শেখ হাসিনা সরকারের পতনের পর এই আজমি সাহেব যখন মুক্তি পেলেন, আয়নাঘর থেকে প্রকাশ্যে আসলেন, তিনি এক গামছা আবিষ্কার করে নিয়ে এসেছিলেন, যেই গামছা বাস্তব রূপ দেখলে মনে হয় একেবারে নতুন, এখন পর্যন্ত নতুনের ভাঁজ ভাঙেনি।
অথচ তিনি তখন দাবি করেছিলেন এই 7-8 বছর ধরে তিনি এই গামছা ব্যবহার করছেন, অজু করছেন, হাত পা মুছেছেন, অজুর পানি মুছেছেন এবং চোখের পানি মুছেছেন, যেই চোখের পানি কয়েকটা পুকুরের পানির সমান বা সমুদ্রের পানির সমান। অথচ সেই গামছার রূপ এই। তো এখন ইকুয়েশন কিছুটা মিলছে। তখন এই গামছা নিয়ে বিভিন্ন কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল যে গামছা এত ব্যবহার করার পরে এমন থাকে কি করে। তো সেক্ষেত্রেও তার পক্ষের যে বট আইডি, সেই বট আইডিরা এখানে একটা ওহী নাজিলের ব্যবস্থা তৈরি করেছিলেন যে এর ভিতরে কিছু আলাদা আধ্যাত্মিক বিষয় রয়েছে যার কারণে গামছা এমন থাকতে পারে আধ্যাত্মিক ক্ষেত্রে। বাট ইকুয়েশনটা এখন মিলতেছে যে যদি এসির মধ্যে থাকা হয়, ভিআইপি লাইফ লিড করার সুযোগ থাকে, তাহলে সেই গামছা এমন থাকতে পারে। এটা গেল। এরপরে বিএনপির পক্ষ থেকেও তো দাবি করা হয় যে তাদের অনেক নেতাকর্মীকে শেখ হাসিনার আমলে তুলে নেওয়া হয়েছে, গুম করা হয়েছে, খুন করে দেওয়া হয়েছে। তো তার মধ্যে একজন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, যাকে শিলং সালাউদ্দিন বলা হয়। তো এর সম্পর্কে যেটি বলা হয় যে একে গুম করা হয়নি, ভারতের শিলংয়ে ছিল, ভারতের মদত মানে সেখানে আপ্যায়নে ছিল, এই ধরনের বক্তব্যই তো দেওয়া হচ্ছে। তাছাড়া এই যে গণ অধিকার পরিষদে আগে ছিল, এখন বিএনপিতে যুক্ত হয়েছে রাশেদ খান, তিনি কিন্তু প্রকাশ্যে টকশোতে এসে সালাউদ্দিন সাহেব সম্পর্কে বলেছেন যে 24-এর আন্দোলন অভ্যুত্থানের সময়ে জামাত নেতাদের সাথে তারেক রহমানের যোগাযোগ করিয়ে দিয়েছিলেন ফোনে সালাউদ্দিন সাহেব। তার মানে সালাউদ্দিন সাহেব ওই অভ্যুত্থানের লিডিং এর দায়িত্বে ছিল পর্দার আড়ালে। তাহলে সালাউদ্দিন সাহেব কি গুম হয়ে ওই আয়নাঘরে ছিল না অন্য কোথাও ছিল? প্রশ্নটা কিন্তু এখন সামনে আসছে। এরপরে যদি দেখি আরেকটা তথ্য, এই যে মাওলানা আবু তোহা আদনান, নিশ্চয়ই মনে আছে আপনাদের, তাকে গুম করা হয়েছে, সরকার তাকে তুলে নিয়েছে, ডিবি অফিস থেকে এখানে নিয়েছে, ওখানে নিয়েছে, কত নাটকীয় ঘটনা। পরবর্তীতে যেটি সামনে এসেছিল যে তার 2 স্ত্রী এক স্ত্রীর সাথে ঝামেলা করে তিনি আর এক স্ত্রীর বাসায় গিয়ে আত্মগোপন করেছিলেন। এই সংবাদও যখন সামনে এসেছিল তখন মোটামুটি তৌহিদি জনতার নামে এটাকে মিডিয়া ভুলভাল, মানে সরকার প্রভাব খাটিয়ে মিডিয়াকে দিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে, মানে এই মাওলানা সাহেবকে প্রেসার ক্রিয়েট করেছে, তাকে মুখ খুলতে দিচ্ছে না, বিভিন্ন ধরনের রটনা রটিয়েছিল। কিন্তু পরবর্তীতে এই মাওলানা সাহেবের নতুন করে প্রেম ঘটিত ঘটনা, তার স্ত্রীর ডিভোর্সের ঘটনা সামনে আসার পরে এই তথ্য কিন্তু আবারও সেখান থেকে আমরা জানতে পেরেছি আসলেই তিনি গুম হয়েছিলেন না। তিনি ওই স্ত্রী সংক্রান্ত বিষয়ে এক স্ত্রীর সাথে ঝগড়াঝাটি করে আর এক স্ত্রীর কাছে আশ্রয় নিয়েছিল গোপনে। এরপরে এই যে আয়নাঘর নিয়ে ধানমন্ডি 32 ভাঙার পরে সেখানে একটা গুজব রটানো হলো যে ধানমন্ডি 32-এর নিচে 2-3টা বেসমেন্ট পাওয়া যাচ্ছে, সেখান থেকে কঙ্কাল উদ্ধার হচ্ছে, এটা ওইটা অনেক কিছু। তো তখন তো ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায় ছিল, তদন্ত করলো, এটা ওইটা করলো, শেষ পর্যন্ত বলা হলো যে ধানমন্ডি 32-এর বাড়ির নিচে এই ধরনের আসলে কিছুই নেই। এরপরে ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় এসে সেই আয়নাঘরের একটা রূপ সামনে নিয়ে আসলো। সেই আয়নাঘরে আমরা দেখলাম অনেক সংস্কার। ডক্টর ইউনূসকে বসানো হয়েছিল রাষ্ট্র সংস্কারের জন্য, কোটা সংস্কারের জন্য, যত জায়গায় সংস্কার দরকার সেগুলো করার জন্য। কিন্তু আমরা দেখলাম তারা আয়নাঘরটাকে সংস্কার করে সামনে এনেছে। সেখানে প্রকাশ্যে বলতেছে যে এখানে একটা জানালা ছিল এখন নেই, সেখানে নতুন করে আমরা দেখতেছি যে কাজ করা হয়েছে, আস্তর করা হয়েছে, প্লাস্টার করা হয়েছে, অ্যাডজাস্ট ফ্যান ছিল খুলে ফেলা হয়েছে। বলতেছে এখানে ছোট ছোট 2টা রুম ছিল, ভেঙে একটা রুম করে ফেলা হয়েছে। তো আয়নাঘর ছিল, আর সেই আয়নাঘরকে সংস্কার করে জাতির সামনে কেন নিয়ে আসতে হয়েছিল সেই প্রশ্নের জবাব কিন্তু আজও পাওয়া যায়নি। আরেকটা ঘটনা, সেই আয়নাঘরের মধ্যে মানে টর্চার করার জন্য, ইলেকট্রিক শক দেওয়ার জন্য একটা চেয়ার আবিষ্কার করেছিল, মেটালের চেয়ার। অথচ আমরা দেখেছিলাম যে সেই চেয়ার, সেটাও টর্চারের চেয়ারই ছিল, বাট সেটাকে মুভমেন্ট করার বা ঘুরিয়ে টর্চার করা হয়। অথচ সেটাকে প্রথমে বললো যে এটা একটা ইলেকট্রিক শক দেওয়ার চেয়ার, এটা দিয়ে নাকি শক দেওয়ার চেয়ার নাকি মেটালের থাকে। তো এই যে বহু বহু নাটকীয় রূপ আমরা দেখেছিলাম, এবার কনক্লুশনে এসে যেটা বলতে চাই সেটা হলো
এই যে চাঞ্চল্যকর তথ্যগুলো একের পর এক সামনে আসছে বা যত নাটকীয় রূপ আমরা দেখেছি, এর দ্বারা কি প্রমাণ করে? আসলেই কি আয়নাঘর বলে কিছু এক্সিস্ট করতো? আয়নাঘর বলে কি আসলেই কিছু ছিল? গুম হয়েছে কি হয়নি, বা গুম করে খুন করা হয়েছে কিনা, বা শেখ হাসিনার সরকার যে বিরোধী দলের নেতাকর্মীদের উপরে দমন-পীড়ন চালিয়েছে, অত্যাচার নির্যাতন চালিয়েছে, সেটা আমি অস্বীকার করতে চাই না। সেটা করেছে। কিছু আমরা প্রকাশ্যে দেখেছিও। বাট এই ধরনের গুম করে একদম খুন করে ফেলা, যুগের পর যুগ বছরের পর বছর আয়নাঘরে রেখে এই ধরনের নির্যাতন করা, এই আয়নাঘরের যে বিষয়টা, আমি সেটাকে বলতে চাচ্ছি যে এটার কি আসলেই কিছু ছিল, বা এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম, তথ্য উপাত্ত দেখলাম, তাতে আসলে কি প্রমাণ করে? দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।